কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে করে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে বছরভরের জন্য সংরক্ষণ করুন। এই কাঁচা আমের ক্যান্ডিগুলো বানানো যেমন সহজ তেমনই একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করাও যায়। চাইলে এই পদ্ধতিতে কাঁচা আমের ক্যান্ডির এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। কাঁচা আম দিয়ে ক্যান্ডি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে এখানে দেখুন 1 কেজি মতো কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমগুলো কেটে নেওয়ার আগে কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমগুলোর মধ্যে যেন কোনো রকম জল না থাকে, আর কেটে নেওয়ার পর কোনোভাবেই কিন্তু এই আমগুলো ধোয়া যাবে না। তো আমগুলো থেকে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলো এভাবে করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। সব কাঁচা আম থেকে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে করে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরো করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এই লবণটা আমি আগে থেকে দিয়ে দিচ্ছি যাতে করে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমের মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। এবার এগুলো খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমের টুকরোগুলোর মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে আমের এই টুকরোগুলো নিয়ে নিচ্ছি। সব আমের টুকরোগুলো ছিদ্রযুক্ত থালাটার মধ্যে নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর ছিদ্র করা এই থালাটা এর মধ্যে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো সময়ের জন্য এগুলো ভাপিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু কোনো রকম জল দিয়ে সেদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে এই আমের ক্যান্ডিগুলো খুব একটা ভালো হবে না। তো এভাবে করে ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে দেখবেন এর মধ্যে কোনো রকম জল ভাব থাকবে না। তো মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো সময় ভাপিয়ে নেওয়ার পর দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে বের করে নিয়ে এগুলো ঠান্ডা করে নিয়েছি। তো এগুলো ভাপানোর পর আমের টুকরোগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে অল্প অল্প পরিমাণে বেশ কিছুটা পরিমাণে আমের টুকরো নিয়ে নিয়েছি। আর মিক্সিতে যতটা পারা যায় একটু মিহি করে এটা বেটে নিয়েছি। একইভাবে সব আমের টুকরোগুলো মিক্সিতে বেটে নেওয়ার পর এবার অল্প অল্প পরিমাণে এই আমের মিশ্রণটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে চামচে করে এইভাবে করে ছেঁকে নিচ্ছি। মিক্সিতে বেটে নেওয়ার পরও অনেক সময় মিশ্রণের মধ্যে দেখবেন শক্ত ভাব থেকে যায় বা দানা ভাব থেকে যায়, আর আমের মধ্যে দেখবেন একটু লোম ভাবও থাকে। এগুলো যাতে কোনো রকম না থাকে তার জন্য ছাঁকনিতে করে এগুলো ছেঁকে নিলে খুবই ভালো হয়। এতে করে দেখবেন ক্যান্ডিগুলো একদম খুব ভালোভাবে তৈরি হয় আর এগুলো অনেকদিন পর্যন্ত ভালোও থাকে। তো সবটা ছেঁকে নিয়েছি আর এর মধ্যে দেখুন বন্ধুরা কতটা লোম ভাব এবং শক্ত ভাব ছিল। এগুলো থাকলে কিন্তু ক্যান্ডিগুলো ভালো হবে না, তার জন্য সবসময় চেষ্টা করবেন ক্যান্ডি বানালে এভাবে করে আমের মিশ্রণটা ছেঁকে নিতে। আম বাটার এই মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর মিশ্রণটা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মিশ্রণের মধ্যে কিন্তু কোনো রকম শক্ত ভাব দানা ভাব নেই আর এটা একদম স্মুথ হয়ে গেছে। এবারে আমের মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো চিনি। আমি এখানে মোটামুটি 600 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। আমি 1 কেজি মতো আম নিয়েছিলাম, সে অনুযায়ী এখানে 600 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। তো চিনির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে আর চিনিটা বেশি দিলেই তবে কিন্তু ক্যান্ডিগুলো খুবই ভালো হবে। আর আমটা যদি মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা 600 গ্রামই যথেষ্ট, আর যদি টক হয় সেক্ষেত্রে 700 থেকে 800 গ্রাম মতো চিনি ওখানে ব্যবহার করতে পারেন। তো এখানে চিনির পরিমাণটা একটু বেশি নিয়েই চিনিটা বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। চিনিটা দেখুন অল্প কিছুটা সময় নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে গলতে শুরু করেছে। আর এইটা থেকে চিনির ক্যারামেল আমি তৈরি করে নেব যাতে করে ক্যান্ডিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। তো এখানে চাইলে আপনারা গ্রিন ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো কোনো রকম ফুড কালার ছাড়াই এই ক্যান্ডিটা বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর ক্যারামেলটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে বেশি কিন্তু লাল করা যাবে না ক্যারামেলটা, সেক্ষেত্রে এই ক্যারামেলটা অনেকটা তিতো হয়ে যেতে পারে। তো এখানে দেখুন ক্যারামেলের কালারটা হালকা একটু লালচে খয়েরি কালার রয়েছে। এভাবে করে ক্যারামেলটা তৈরি করে নেওয়ার পর এবার যে আমের মিশ্রণটা আগে থেকে তৈরি করে রাখছিলাম আমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যারামেলের মধ্যে সব আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার সাথে সাথেই একটা হ্যান্ড উইচ দিয়ে এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ক্যারামেলের মধ্যে আমের মিশ্রণটা দেওয়ার পর দেখবেন এই ক্যারামেলটা অল্প অল্প ছোটো ছোটো ঢিলা ভাব হয়ে যাবে বা শক্ত ভাব হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো অল্প কিছুটা সময় নাড়াচাড়া করার পর দেখবেন এই চিনির ক্যারামেলটা খুব সহজেই এই আমের মিশ্রণের মধ্যে মিশে যাবে। তো আমের মিশ্রণটা দেওয়ার পর বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে এই মিশ্রণটার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ। আগে যেহেতু আমি হাফ চামচ মতো লবণ ব্যবহার করেছিলাম সেই অনুযায়ী এখানে হাফ চামচ মতো বিট লবণ ব্যবহার করছি। তো লবণের পরিমাণটা কিন্তু এখানে আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
পরিমাণ মতো বিট লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। আর লঙ্কা গুঁড়োর পরিবর্তে এখানে আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর এই দুটো উপকরণ মিশিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এটার মধ্যে কতটা সুন্দর একটা রং আসছে। আর এটা কিন্তু আস্তে আস্তে রংটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যতটা ভালোভাবে নাড়াচাড়া হবে ততটাই কিন্তু রংটা চেঞ্জ হতে শুরু করবে। তো আরও বেশ কিছুটা সময় এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখুন এটা কিন্তু আরও একটু বেশি ঘন হয়ে গেছে। আর যে ফুটন্ত যে বাবেলসগুলো উঠছে, এই বাবেলসগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে ফুটছে। আরও বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং আঠালো হয়ে গেছে। আর এটা নাড়াচাড়া করতে করতেই বুঝতে পারবেন এটা কিন্তু হালকা হালকা করে নিচে লাগতে শুরু করবে। যখন দেখবেন এই মিশ্রণটা নিচে লাগতে শুরু করছে আর এই ফুটন্ত বাবেলসগুলো অনেকটাই বড় বড় হয়ে ফুটছে, কোনো রকম কিন্তু ছোটো ছোটো বাবেলস আর উঠছে না, আর হালকা হালকা পরিমাণে লেগে যাচ্ছে, আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কিন্তু এর থেকে বেশি নাড়াচাড়া করে না কোনো প্রয়োজন নেই, যেহেতু ক্যান্ডি বানানোর জন্য এখানে চিনির পরিমাণটা বেশি ব্যবহার করা হয়েছে। তার জন্য এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখুন এটা অনেকটাই আঠালো এবং কালারটা অনেকটা সুন্দর আসছে। এবার এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই আমের মিশ্রণটা কড়াই থেকে থালার মধ্যে নিয়ে নেওয়ার আগে থালার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। আর আমের মিশ্রণটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই আমের মিশ্রণটা অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, একদম কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়নি, অল্প ঠান্ডা হতে এটা কিন্তু অনেকটাই শক্ত হতে শুরু করেছে। আর এটা অল্প একটু গরম থাকতে দু হাতের তালুতে অল্প পরিমাণে সাদা তেল লাগিয়ে নিয়ে এখান থেকে পরিমাণ মতো এভাবে করে নিয়ে নিচ্ছি। আর এগুলো গোল করে পাকিয়ে নিচ্ছি। তো গোল করে এগুলো পাকিয়ে নিতে পারেন বা অল্প একটু লম্বাটে করেও পাকিয়ে নিতে পারেন। তো অল্প একটু গোল করে নেওয়ার পর এভাবে করে লম্বাটে করে পাকিয়ে নিচ্ছি যাতে ক্যান্ডির মতো দেখতে লাগে। তো আপনাদের পছন্দ মতো এগুলো গোল কিংবা লম্বাটে সেভাবে শেপ দিয়ে নিতে পারেন। একইভাবে অল্প একটু লম্বাটে করে ক্যান্ডি শেপে সবগুলো তৈরি করে নিচ্ছি যাতে দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো তৈরি করে নেওয়ার সাথে সাথে এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে চিনি গুঁড়ো করে নিয়েছি আর তার মধ্যে এগুলো রেখে দিচ্ছি। এগুলো যাতে অল্প একটু আঠালো রয়েছে এবং চটচটে রয়েছে যাতে একে অপরের সাথে কোনো রকমভাবে লেগে না যায়, তার জন্য গুঁড়ো করা চিনির মধ্যে এগুলো দিলে কোনো রকম লেগে যায় না, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। একইভাবে বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি আর এভাবে করে খুব ভালোভাবে গুঁড়ো চিনির মধ্যে এগুলো কোট করে নিচ্ছি। আর এগুলো গুঁড়ো চিনির মধ্যে কোট করার পর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এই ক্যান্ডিগুলো। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে সংরক্ষণ করুন আর বছর পর যখন ইচ্ছা হলেই খান। তো এভাবে একবার বাড়িতে ক্যান্ডি বানিয়ে দেখুন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।